দিন শেষে কাজের চেয়ে ফেক আইডি আর মেয়েদের নানা ধরনের মেসেজ আসে। কিছু দরকারি মেসেজ রিপ্লাই দিয়ে সে আবার স্ক্রোল করতে থাকে, আর তখনই দেখে আয়াত খান আইডি অ্যাক্টিভ দেখাচ্ছে। এক মুহূর্ত দাঁড়িয়ে যায় সে, তার ভুরু কুঁচকে যায়। সে নিজে নিজে বলে, এ মেয়ে এত রাতে অনলাইনে কি করছে? ফাহাদ আয়াতকে মেসেজ দেয়। কি রে, তুই এত রাতে অনলাইনে কি করিস? এখনো ঘুমোস নাই কেন? ফাহাদের মেসেজ দেখে আয়াতের চোখ কপালে, কারণ ফোন কেনার পর সে বহুত কষ্টে ফাহাদ ভাইয়ের আইডি পেয়েছিল। তারপর 1 মাস ঝুলিয়ে রেখে ফাহাদ ভাই তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিল। আর আজ তো ফাহাদ ভাই নিজে মেসেজ দিয়েছে। সে এবার ঠোঁটের কোণে এক টুকরো বাঁকা হাসি এনে টাইপ করে, প্রেম করি। তারপর কিছুক্ষণের বিরতি দিয়ে আরেকটা মেসেজ পাঠায়। করবেন ফাহাদ ভাই? 1 মিনিটও পেরোয় না, সরাসরি রিপ্লাই আসে। থাপ্পড় চিনিস বেয়াদব? দাঁড়া, তোর প্রেম করার অনেক শখ হয়েছে না? তোর প্রেম করার শখ আজ মিটিয়ে দিছি আমি। আয়াত হি হি করে হাসতে হাসতে টাইপ করে, আপনি কিভাবে মেটাবেন? আপনি কি আমার সাথে প্রেম করবেন? তোর মতো বানরের সাথে প্রেম করবো আমি? নিজে আয়না দেখেছিস কখনো? আমার রুচির এতটা দুর্ভিক্ষ হয় নাই। হ্যাঁ, আপনি ভাবলেন কি করে আপনার মতো হাতির সাথে আমি প্রেম করব? সারা জীবন প্রেম না করে থাকলেও তো আপনার মতো অ্যানাকোন্ডার সাথে আমি প্রেম করব না, বুঝলেন? এই লিখে আয়াত এক ঝটকায় অফলাইনে চলে যায়। অন্যদিকে ফাহাদ বকতে বকতে বলে, দিন দিন কত বাদর হচ্ছে, ওর একটা ব্যবস্থা করতে হবে এবার। সেও ঘুমিয়ে যায়। সকাল 5:45। ঘুম থেকে উঠে প্রথমেই ধীরে ধীরে চোখ কচলে উঠে বসে। এরপর সে অজু করে নামাজ পড়ে নেয়। সেজদায় মাথা রাখতেই যেন মনটা শান্ত হয়ে আসে তার। নামাজ শেষ করে জায়নামাজ গুছিয়ে রাখে। এরপর সে পায়ের আওয়াজ না তুলে নিঃশব্দে হাঁটতে হাঁটতে চলে যায় কিচেনে। নিজের জন্য বানায় 1 কাপ গাঢ় রঙের চা, কারণ আয়াতের সকাল চা ছাড়া হয় না, একদম না। সে একজন প্রকৃত চা প্রেমী। সে ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়ে চলে যায় ব্যালকনিতে। ব্যালকনিতে রাখা তার দোলনায় বসে সে চোখ বন্ধ করে কাপে চুমুক দেয়। সকালের ঠান্ডা বাতাস তার চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছে, আর কোথা থেকে যেন হালকা মিষ্টি ফুলের গন্ধ ভেসে আসছে। সে দোলনায় বসে চা খেতে থাকে আর চোখ বন্ধ করে বাইরের প্রকৃতি উপভোগ করতে থাকে। মোবাইল বাজার শব্দে কিছুটা বিরক্ত হয় সে। মোবাইল হাতে নিয়ে দেখে গ্রুপ কল আসছে। কল রিসিভ করতেই সারা এক দমকা হাওয়ার মতো বলে ওঠে, তোরা সবাই কি ভুলে গেছিস কালকে পয়লা বৈশাখ? আয়াত এক চুমুক চা খেয়ে ঠোঁট বাঁকায়। ভুলিনি তো, তবে তোর চিল্লানি শুনে মনে হচ্ছিল আজই বৈশাখ। হ্যাঁ, এই বছর আমাদের কলেজে পয়লা বৈশাখ নিয়ে বিশাল আয়োজন হচ্ছে। ডিপার্টমেন্ট থেকে শুরু করে পুরনো ছাত্রছাত্রী পর্যন্ত সবাই থাকবে। তাহলে প্ল্যান কি তোদের? প্ল্যানটা খুবই সিম্পল। কালকে পয়লা বৈশাখ, সবাই লাল রঙের শাড়ি পরবি, এটা ফাইনাল। সকালে কলেজে ঘুরবো, তারপর আশেপাশের মেলায় গিয়ে হুল্লোড়। তাহলে সবার শাড়ি যদি একই রঙের হয় সেটা একটু ইউনিক লাগবে, কেমন যেন টিম টিম লাগবে। তাহলে আজই আমাদের শাড়ি কিনতে যেতে হবে, কাল সকালেই তো অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, কলেজ ফাঁকি দিয়ে আজই যাব। সবাই জলদি জলদি চলে আসবে, কেমন? যে দেরি করবি তাকে কিন্তু রাস্তায় রেখে চলে যাব, বুঝলি? বলেই কল কেটে দেয়। আয়াত ঘড়িতে দেখে 7:30 বাজে, তাই সে একবারে রেডি হয়ে নিচে নামে। আজকে যেহেতু একটু জলদি যেতে হবে, তাই সে একবারে রেডি হয়ে নিচে নামে। আমাকে খেতে দাও, ক্ষুধা লাগছে। বলেই সে টেবিলে বসে পড়ে। সবাই একটু অবাক হয়, যে মেয়ে সবচেয়ে দেরি করে খেতে আসে আজ সে এত সকালে নিচে নামলো, তাও আবার একবারে রেডি হয়ে। কিরে, তুই এত সকালে রেডি হয়ে কই যাবি? কলেজে জরুরি ক্লাস আছে বড় আম্মা। তোর আবার জরুরি ক্লাস? কোনো বদমাশি করতে যাবি তাই বলে? তোমার কি মনে হয় আমি পড়াশোনা করি না, শুধু বাথরুমে করে বেড়াই? তা নয় তো কি, পড়ালেখার যে তোর অবস্থা, সারা দিন বই ছুঁয়ে দেখিস না। এত বড় ভাইদের দেখে কিছু শিখতে পারিস? দেখ ফাহাদ কেমন মেধাবী, আর তুই একটা গর্ধব। আয়াত এক লাফে উঠে দাঁড়িয়ে গজগজ করতে করতে বলে, থাকো তুমি তোমার ফাহাদ ভাইকে নিয়ে, আমি গেলাম। বলেই গটগট করে চলে যেতে নেয়। চুপ কর ছোট, সে কখন থেকে তুই আমার আয়াত মাকে বকছিস? বললাম না তো, আমার আয়াত মা মোটেও বাদরামি করে না। ঠিক বলছো আপা, আমাদের আয়াত পড়াশোনাতেও খারাপ না একেবারেই। পরীক্ষা হলে ঠিকই ভালো রেজাল্ট করে, ওর মাথা আছে। হ্যাঁ হ্যাঁ, দাও আরো আদর। এমনি আদরে আদরে তোমরা ওকে বাদর বানাচ্ছ। যা খুশি করো, আমি কিছু বললে সমস্যা? বলেই হু হু করতে করতে নিজের রুমে চলে যান। আনিসা খান আয়াতকে পাশে বসিয়ে আদর করে প্লেটে খাবার দেন। খেয়ে জামা, সকাল সকাল না খেয়ে বের হতে নেই। আয়াত মুখ ফোলানো অবস্থাতেই নাশতা খেতে থাকে আর মনে মনে বলে, এই ফাহাদ ভাইয়ের জন্য জীবনে শান্তি নেই আমার, হিটলার একটা। সকালের নাশতা শেষ করে আয়াত কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। আয়াত কলেজ গেট পার হয়ে চারপাশে চোখ বুলিয়ে দেখে কেউ নেই। সে বিড়বিড় করতে বলে,
আমারে তো জলদি আসতে বলে দিল, আর এখন ওরাই আসে নাই। বিড়বিড় করতে করতে সে ফোনটা কানে লাগায়। আমরা কলেজের ভেতরেই আছি রে, তুই আয়, তাড়াতাড়ি আয়। বলেই হুট করে কল কেটে দেয়। আয়াত কলেজের ভেতরে ঢুকতেই চারপাশে অস্বাভাবিক ভিড় দেখে একটু থেমে যায়। তারপর সারাকে চোখে পড়তেই তার কাছে গিয়ে বলে, কি রে, কলেজের ভেতরে আসতে কেন? আমরা তো ঠিক করেছিলাম শাড়ি কিনতে যাব। রাফা তুবা কই? এই কথা শেষ হতে না হতেই রাফা আর তুবা দুই পাশ দিয়ে হাজির হয়। আয়াত ভুরু কুচকে জিজ্ঞেস করে, কই গিয়েছিলি তোরা? কালকে কলেজে যে অনুষ্ঠান হবে তুই জানিস না? জানবো না কেন? সকালে তো বললি শুধু মেলা আর ঘোরাঘুরি। ঘোরাঘুরি তো আছেই, কিন্তু এবার অনুষ্ঠান অনেক বড়সড় হচ্ছে, পুরাতন স্টুডেন্টরাও আসবে। তো আমাদের কাজ কি? আমাদের কাজ নেই, কিন্তু তোর আছে। আমার আবার কি কাজ? তুই কালকে অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবি, তাই তোর নাম আজকে দিয়ে এসেছি। কি রে, পাগল নাকি তোরা? আমি নাচ করব? কোনো রিহার্সাল নেই, কিছু নেই, পারবো না আমি। চল তো, নাম কেটে দিয়ে আয়। একটা দিন আয়াত, শুধু একটা দিন, তুই পারবি। আমরা তো জানি তুই কত ভালো নাচ করিস, তাই তো তোর নাম দিয়েছি। আর রইল রিহার্সালের কথা, তুই তো একবার নাচ করলেই হয়ে গেল। প্রস্তুতি ছাড়াও তুই খুব ভালো নাচ করতে জানিস, তা আমরা সবাই জানি। স্কুলে তো সব অনুষ্ঠান অসম্পূর্ণ থাকতো তোর নাচ ছাড়া। স্কুল আর কলেজ আলাদা ব্যাপার রাফা। ওই জায়গায় তো সবাই পরিচিত ছিল, কিন্তু এইখানে আমি তো কাউকেই চিনি না। আমি পারবো না নাচ করতে। চল, নাম কেটে দে। না রে পাগলি, এখন আর নাম কাটা যাবে না, তোর নাম ফাইনাল করে ফেলেছে, এখন শুধু পারফর্ম করার অপেক্ষা। আয়াত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, যেন কিচ্ছু বলার নেই তার। একটু হতাশ হয়ে চুপচাপ ওদের পেছন পেছন হাঁটা শুরু করে। এরপর সবাই মিলে বেরিয়ে পড়ে শাড়ি কিনতে। এক দোকানে গিয়ে ওরা দেখে ঝাঁ চকচকে সাজানো শাড়ির সম্ভার। অনেক ঘোরাঘুরি আর আলোচনা শেষে সবাই মিলে পছন্দ করে লাল পাড়ের সাদা সিকোয়েন্স বাটিক শাড়ি, সাথে ম্যাচিং করে অর্নামেন্টসও নেয়। লাল সাদা কাঁচের চুড়ি, সাদা বিন্দি টিপ, চুলের গাজরা আর আলতা। কেনাকাটা শেষে সবাই মিলে ঢুকে পড়ে একটা রেস্টুরেন্টে। তার সাথে বোতল ভর্তি বোরহানি প্লিজ, উৎসবের আগে একটু ফেস্টিভ মুড দরকার। অবশেষে সবাই মিলে কাচ্চি আর বোরহানি অর্ডার দেয়। দুপুর গড়িয়ে গেছে, তাই একসাথেই দুপুরের খাবারটা খেয়ে নেয় সবাই। খাওয়া দাওয়া শেষে সবাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। সারা, তুবা আর রাফা একসাথে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ে তাদের রাস্তার দিকে। আর আয়াত একটা রিকশায় ওঠে নিজের বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ফিরে আয়াত একদমে সোজা চলে যায় ওয়াশরুমে। গোসল সেরে ফ্রেশ হয়ে বের হয় সে। তারপর আর কিছুর তোয়াক্কা না করে এক লাফ দিয়ে পড়ে যায় বিছানায়। এখন একটা বড় ঘুম দরকার তার। খুব ক্লান্ত লাগছে। আরুর কলেজ ছুটি হয়েছে মাত্র কিছুক্ষণ। আরু একা একা গেট দিয়ে বেরিয়ে আসছে। আজ তার মেজাজ একেবারেই ভালো নেই। সারাদিন একা একা ক্লাস করতে হয়েছে। আরু বিড়বিড় করে বলে, সবাই যেন একসাথে প্ল্যান করে আসেনি আজ, এমন দিনেই আবার সব টিচার ধরে ধরে ক্লাস নেয়। রাস্তার পাশ দিয়ে হাঁটছিল আরু, চোখে মুখে বিরক্তি আর ক্লান্তির ছাপ। হঠাৎ একটা কালো প্রাইভেট কার সাইড থেকে ছুটে আসে ঠিক তার দিকেই। আরও কিছু বুঝে ওঠার আগেই কেউ শক্ত হাতে তার কবজি চেপে ধরে এক টানে টেনে আনে পেছনে। আরু হঠাৎ পড়ে যেতে যেতে এক ছায়ামূর্তির বুকের উপর ঠেকেই দাঁড়ায়। তার শরীরটা কাঁপছে, চোখে মুখে ভয়। ঠিক তখনই একজোড়া হাত তাকে সামলে ধরে। রিল্যাক্স আরু, তুমি ঠিক আছো, ভয় নেই। চেনা কণ্ঠ শুনে আরও পেছনে ফিরে চোখ বড় বড় করে বলে ওঠে, স্যার, আপনি? আমি এখান থেকে যাচ্ছিলাম, হঠাৎ সব দেখেই ছুটে এলাম। আপনি না থাকলে আজ আমি জানি না কি হতো স্যার। তার কণ্ঠ কেঁপে যায়, গলায় কৃতজ্ঞতা ঝরে পড়ে। আপনাকে ধন্যবাদ স্যার, সত্যি ধন্যবাদ, আপনি আমার জীবন বাঁচালেন। দেখো আরু, তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি একই কাজ করতাম, তাই আমাকে এমন ধন্যবাদ দিয়ে ছোট করবে না। রাস্তায় চলার সময় সাবধানে চলবে, কেমন? সব সময় তো আর আমি আসবো না বাঁচাতে। বলেই সে একটা হাসি দেয়, আর আরুও তার সাথে হেসে ওঠে। এই হাসি দূর থেকে লক্ষ্য করে সাফওয়ান। সে মাত্র কাজ শেষ করে এসেছে, আর এসে কলেজের গেটের এক প্রান্ত থেকে দৃশ্যটা তার চোখে পড়ে। আরও একটা ছেলের সাথে দাঁড়িয়ে হাসছে। সাফওয়ানের দুই চোখের ভেতর ঠিক তখনই কেমন যেন ধোঁয়া জমে ওঠে। জীবনে প্রথম সে অনুভব করে হাসির শব্দ কখনো এতটা কষ্টদায়ক হতে পারে। তার কপাল ভাঁজ হয়ে আসে। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওই দৃশ্যটার দিকে। আচ্ছা স্যার, আমি তাহলে চলি, আরেকবার ধন্যবাদ। সব সময় সাবধানে থেকো আরু। আরও মাথা নাড়িয়ে হাঁটা দেয় নিজের পথ ধরে। অন্যদিকে সাফওয়ান বাইকে উঠে সোজা চলে যায় বাড়ি। তার মুঠোয় তখনও শক্ত করে ধরা হেলমেটটা। ভেতরে যেন জ্বলে যাচ্ছে কিছু। আরও বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে নেয়। তারপর দুপুরের খাবার খেয়ে নিয়ে নিজের রুমে চলে গিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দেয়। বিকাল 5:30।
আয়াত চোখ মেলে দেখে বাইরেটা লালচে আলোয় রাঙা আর ঘড়িতে প্রায় 5:30 বাজে। ঘুমের জড়তা ঝেড়ে নিয়ে আয়াত অজু করে নামাজ পড়ে। তারপর ভাবতে থাকে, অনেকদিন তো বাগানে যাই না। বলে সে দুলতে দুলতে বাগানে যায়। বাগানে পা রাখতেই একটা প্রশান্তির শ্বাস ফেলে সে। গাছগুলো যেন তাকে দেখে হাসছে। গাছগুলোতে পানি দিতে থাকে সে। তার চোখ আটকে যায় আম গাছের দিকে। গাছে ঝুলছে থোকা থোকা কাঁচা আম। তার চোখ চকচক করে ওঠে। সে গাছের দিকে তাকিয়ে বলে ওঠে, আহা, এতগুলো আম! তারপর যেন আর থাকতে পারে না আয়াত। এক লাফে গাছে উঠে পড়ে। আয়াত গাছের ডালে বসে পা ঝুলিয়ে দোল খেতে খেতে আম খেতে থাকে। তার চোখে মুখে একরাশ আনন্দ। হঠাৎ করেই বাগানে আসে আদিবা, আরু আর আলিশা। আপুই, তোমরা আম খাবে নাকি? অনেক মজা কিন্তু। এই, তুই আবার গাছে উঠেছিস? ফাহাদ ভাই যদি দেখে তোকে তো এবার আস্ত রাখবে না। আয়াত চোখ টিপ দিয়ে বলে, ফাহাদ ভাই তো এখন বাড়িতে নেই, তাই আমি একেবারে নিশ্চিন্তে আম খাই। চলো তোমরা যা খাও। তারপর সে একে একে নিচে আম ছুঁড়ে দিতে থাকে। আদিবা, আলিশা আর আরু গাছের নিচে বসে আম খাচ্ছে, আর আয়াত গাছের ডালে বসে সবাইকে আম ছুঁড়ে দিচ্ছে। হঠাৎই বাগানে হেঁটে আসে ফাহাদ। ফাহাদকে দেখে আরও তড়ঘড়ি করে চিৎকার করে বল, আয়াত, তাড়াতাড়ি নিচে নাম তো, দেখ না কে আসছে। আয়াত বলা উঁচু করে নিচে তাকিয়ে দেখে ফাহাদ দাঁড়িয়ে, চোখ সরু করে তাকিয়ে আছে তার দিকে। তুই আবার কাছে উঠেছিস? তোকে কি সত্যি সত্যি বাদর বলি আমি? আলিশা, আরু আর আদিবা ফাহাদের কড়া চাহিনিতে ভেতরে চলে যেতে উদ্যত হয়। আপুই, প্লিজ আমার একা রেখে যাস না, আমি নামতে পারছি না। সবাই ভেতরে চলে গেলে আয়াত গাছের ডালে দাঁড়িয়ে মায়া ভরা কণ্ঠে বলে, ফাহাদ ভাই, একটু নামতে সাহায্য করবেন? আমি না নামতে পারছি না। ফাহাদ কাঁধ ঝাঁকিয়ে ঘুরে চলে যেতে যেতে বলে, না থাক, তুই থাক গাছে। গাছে থাকলে যদি তোর বুদ্ধি আর একটু বাড়ে। ঠিক সেই সময়ই আয়াতের পা হঠাৎ ডাল থেকে পিছলে যায়। মাটিতে পড়ার আগ মুহূর্তেই ফাহাদ দৌড়ে এসে তাকে শক্ত করে ধরে ফেলে। আয়াত ভয়ে চোখ বন্ধ করেই ছিল। ফাহাদ কিছুক্ষণ তাকিয়ে থাকে তার দিকে, তারপর ধীরে ধীরে নামিয়ে দেয় মাটিতে। তারপর বলে, তোকে কি সত্যি সত্যি বাদর বলি? গাছ ওঠার কি দরকার ছিল বলতো? তুই কি ভাবিস নিজেকে? আয়াত কিছু বলে না, শুধু মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। ফাহাদের চোখ পড়ে আয়াতের হাতে। সে একটু এগিয়ে আসে, আয়াতের হাতটা নিজের হাতে নিয়ে জিজ্ঞেস করে, কোথায় ব্যথা পেয়েছিস দেখে? ফাহাদ দেখে আয়াতের হাতটা লাল হয়ে গেছে। সে চোখ সরিয়ে নিয়ে ধীরে বলে, চল ভেতরে আয়, বরফ দিতে হবে হাতটা। সারাদিন শুধু বাদুরের মতো লাফালাফি করবে। আয়াত আস্তে করে মাথা নাড়ে, মুখে কিছু না বলেই তার পেছন পেছন হাঁটতে থাকে। বাড়িতে ঢুকে ফাহাদ আদিবাকে বলে, হাতটা একটু ফুলে গেছে, বরফ লাগিয়ে দে ওর হাতে। বলেই সে পকেট থেকে ফোন বের করে বলে, আমি বের হচ্ছে, একটা ইমার্জেন্সি কল এসছে। আর কিছু না বলে সোজা বেরিয়ে যায় ফাহাদ। আদিবা আয়াতের পাশে এসে বসে। ঠান্ডা বরফে কাপড় মুড়ে আয়াতের হাতে লাগাতে গেলে আয়াত রুখে দিয়ে বলে, আরে আপু, এটুকুতে কিছুই হবে না, এ তো সামান্য একটু আঁচড় লেগেছে। বলে সে ভিংচি কেটে নিজের রুমে চলে যায়। তুই একটা 1 নম্বরের পাকা বাদর, বুঝলি? ফাহাদ ভাই না থাকলে এখন তোর হাড় গোড় সব এলোমেলো থাকতো। রাত 9টা। আয়াত নিচে নেমে নিঃশব্দে রাতের খাবাই খেয়ে নেয়। একটা কথাও বলে না। সবাই অবাক। চুপচাপ উঠে সে নিজের রুমের দিকে হাঁটতে থাকে। কাল কলেজে পহেলা বৈশাখের অনুষ্ঠান, তাই সে ঠিক করেছে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তবে হঠাৎই ফাহাদ ভাইয়ের রুমের পাশ দিয়ে যেতে যেতে তার চোখ পড়ে আধখোলা দরজায়। এক মুহূর্ত থেমে যায় সে। কোনো কিছু না ভেবেই সে ধীরে ধীরে দরজা ঠেলে ঢুকে পড়ে রুমের ভেতর। চারপাশটা নিঃশব্দ। রুমে হালকা একটা পারফিউমের ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। রুমটা বরাবরের মতো পরিপাটি। বিছানার চাদর টান টান করে বিছানো, বইগুলো সারি করে সাজানো, দেয়ালে ঝোলানো ঘড়িটা টিকটিক করে চলছে। আয়াত দাঁড়িয়ে পড়ে এক কোণায়, চোখ বুলিয়ে নেয় একবারে পুরো রুমটায়। আয়াতের ভীষণ পছন্দ ফাহাদ ভাইয়ের রুমটা। নিজের রুমটাও সে যত্ন করে গোছায়, কিন্তু এই রুমটার মধ্যে এক অদ্ভুত পরিপাটি ভাব, এক অদ্ভুত নরমতা আছে যা তাকে আকর্ষণ করে। কোনো কিছু না ভেবেই সে সোজা গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। বিছানার চাদরের নরম তুলতুলে ছোঁয়া গায়ে লাগতেই আয়াত চোখ বন্ধ করে বলে ওঠে নিজের মনে, ইস, কি নরম। ঠিক তখনই দরজায় টুক শব্দ। পরক্ষণে দরজা ঠেলে রুমে ঢোকে ফাহাদ। আয়াতকে নিজের বিছানায় গড়িয়ে থাকতে দেখে তার চোখ কপালে, গলা কষে বলে ওঠে, এই
আমার বিছানায় কি করিস তুই? আয়াত চোখ খুলে তাকায়, মুখে দুষ্টু একটা হাসি টেনে বলে, শুয়ে আছি, চোখে দেখেন না নাকি আপনিও এখন চোখে কম দেখছেন ফাহাদ ভাই? তুই এখানে কেন শুয়ে আছিস? নিজের রুমে কি ঘুমোতে পারিস না? আপনার বিছানা একটু নরম তো, তাই আসছিলাম ঘুমাতে। তাই বলে আপনি এভাবে রেগে যাবেন? হ্যাঁ, তারপর চোখ গোল করে বলে, আমি ফুপি আম্মুকে নালিশ করবো, দেখেন আপনি। যা কর। তোর ফুপি আমাকে আমি ভয় পাই নাকি? তার আগে তুই দূর হ আমার রুম থেকে। আয়াত উঠে বসে ভ্রু কুচকে বলে, আপনার রুমে কেমন যেন সোনাদানা আছে, তাই না? আমি মনে হয় চুরি করতে এসেছি, তাই আমাকে এমনভাবে তাড়িয়ে দিচ্ছেন। ফাহাদ রাগে গম গম করতে করতে আয়াতের দিকে এগিয়ে আসে। তুই তো একটা চুন নেই, আমার টি শার্ট চুরি করেছিস, পারফিউমও চুরি করেছিস। এই দাঁড়া, তোর সব বের করে আন। আমার শপিং ব্যাগে হাতিস কেন? আয়াত ফট করে দরজার ভাগ দিয়ে বাইরে চলে যায়, তারপর হাসতে হাসতে বলে, ইস, শখ কত! দিব না, পারলে নিজে গিয়ে নিয়ে আসেন। তারপর এক দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা ঠাস করে বন্ধ করে দেয়। দরজাটা ঠাস করে বন্ধ করে দিয়ে আয়াত এক লাফে গিয়ে খাটে শুয়ে পড়ে, মুখে বিশাল বিজয়ীর হাসি। হাসতে হাসতে বলে, আজকে ফাহাদ ভাইকে জ্বালিয়ে অনেক মজা পাইছি। সারাদিন শুধু আমাকে থাপ্পড় মারা না, ধমকানো। এবার একটু বুঝেন তাহলে আয়াত কি জিনিস। বলেই সে বালিশটা বুকের কাছে জড়িয়ে ধরে কাত হয়ে শুয়ে পড়ে। ওদিকে ফাহাদ রুমে ঢুকেই থমকে দাঁড়ায়, চোখ কপালে তুলে তাকায় নিজের বিছানার দিকে। চাদরটা এলোমেলো, বালিশ একপাশে গড়িয়ে আছে, কম্বলটা আধা ঝুলে পড়েছে খাট থেকে। সে ভ্রু কুচকে বলে, এটা কি হইল? এ তো বিছানা না, যেন যুদ্ধের ময়দান। সে বিছানার চাদর ঠিক করতে করতে বলে, কতবার বাতর হয়েছে, একবার শুধু হাতের কাছে পাই, তারপর মজা বোঝাবো। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ে সে। আয়াত তার মোবাইল হাতে নিয়ে কিছু সময় ঘাটাঘাটি করে ঘুমিয়ে যায়। সকাল 6টায় খানবাড়িতে হাজির হয় সারা, রাফা আর তুবা। অনেক দিন পরে তাদের দেখে বাড়ির সবাই খুশি হয়ে যায়। কিরে, তোরা কি আজ পথ ভুলে এই রাস্তায় চলে আসছিস? না গো আন্টি, পথ ভুলে আসি নাই। তোমার কথা মনে পড়ছিল তাই দেখতে আসলাম। তোমরাই তো আমাদের ভুলে গেছো, তাই আমরাই চলে আসছি তোমাদের দেখতে। আমরা তোদের ভুলে গেছি না তোরা আমাদের ভুলে গেছিস? মাঝে মাঝে তো একটু আসতে পারিস। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও, বলেই সবাই মিলে হাসতে থাকে। অনেক মজা হয়েছে আপা, এবার চলো নাস্তা বানাতে। ওরা কতদিন পরে আসলো, ওদের কি না খাইয়ে রাখবা তোমরা? সেই কখন থেকে শুধু গল্প করে যাচ্ছ। যা তোরা আয়াতের রুমে যা। বলেই তারা সবাই নাস্তা তৈরি করতে চলে যায়। সারা, রাফা আর তুবা সোজা চলে যায় আয়াতের রুমে। আয়াত রুমের দরজা লাগায় না, তাই ওরা চুপি চুপি রুমে ঢুকে পড়ে। রুমে ঢুকে দেখে আয়াত এখনো ঘুমিয়ে আছে। দেখ, ঘুমকাতুরে মহিলা কি শান্তিতে ঘুমাচ্ছে। ওর হয়তো মনে নেই আজ পয়লা বৈশাখ। রাফা এবার আয়াতের কানের কাছে গিয়ে বলে, আয়াতের বাচ্চা, জলদি উঠ, না হলে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আয়াত লাফিয়ে উঠে বলে, কি রে, তোর এই সাত সকালে আমাদের বাসায়? চোখ বড় বড় করে তাকায় আয়াত, চুল এলোমেলো, মুখে এখনো ঘুম জড়ানো। তোর কি মনে নেই আজ পয়লা বৈশাখ? কলেজ অনুষ্ঠান আছে, তারপর আমাদের সবার মিলে আজকে ঘোরার প্ল্যান আছে। তুই কি সব ভুলে গেছিস? আয়াত কাবলা মার্কা হাসি দিয়ে বলল, না রে, ভুলিনি, কিন্তু তোরা এই সাত সকালে আমাদের বাড়ি কেন? আমরা সবাই একসাথে রেডি হব তাই। যা, তুই জলদি ফ্রেশ হয়ে আয়। আয়াত উঠে ফ্রেশ হতে চলে যায়, আর এদিকে সারা, তুবা আর রাফা হাসি ঠাট্টার মধ্যে সাজতে শুরু করে। ওরা তিনজনেই সুন্দর করে শাড়ি পরে চুল খুলে সাজছে। আয়াত ফ্রেশ হয়ে বের হয়ে এসে থমকে দাঁড়িয়ে যায়। ওর চোখ ছানা বড়া হয়ে যায়। সামনে দাঁড়িয়ে থাকা সারাদের দেখে আয়াত অবাক হয়ে বলে, ইস, তোদের কত সুন্দর লাগছে রে। থাক, আর ঢপ দিস না। কলেজে তো সবাই তোকে দেখবে, আমাদের আর কেউ পাত্তাই দেবে না। তাই আর কথা না বাড়িয়ে চল, রেডি হয়ে নে। আয়াত হেসে ধীরে ধীরে আলমারির কাছে যায়, সাবধানে দরজা খুলে একটা শাড়ি বের করে আনে। তাদের চারজনের জন্যই ছিল একই রকমের ম্যাচিং শাড়ি, লাল পাড়ের সাদা সিল্কের বাটিক শাড়ি, একদম ঝকঝকে আর ঝলমলে। শাড়ির সাথে ছিল লাল রঙের ব্লাউজ আর হাতে পরার জন্য লাল সাদা কাচের চুড়ির সেট। সব মিলিয়ে যেন পুরো বৈশাখের রং ধরে রাখা একটা সাজ। আয়াতের আজকে নাচের প্রোগ্রাম আছে, তাই হালকা মেকআপ করে নিল। চোখে টেনে দিল একটুখানি কাজল, ঠোঁটে লাল লিপস্টিকের ছোঁয়া, আর কপালে সেই টুকটুকে লাল টিপ। চুলগুলো খোঁপা করে বাঁধল আর চারপাশে জড়িয়ে দিল সাদা বেলি ফুলের গাজরা। ব্যাস, আয়াত পুরো রেডি। শেষবার আয়নার সামনে দাঁড়িয়ে আয়াত নিজেকে একবার দেখে নিল। মাশাল্লাহ, কি সুন্দর লাগছে তোকে।
আজ সব ছেলেদের হুঁশ উড়ে যাবে রে তোকে দেখে। আয়াতের ঠোঁটে লাজুক একটা হাসি খেলে যায়। আয়াত রে, আমি যদি ছেলে হতাম তাহলে আজই তোকে নিয়ে পালিয়ে যেতাম। এই বলে রাফা নিজেই হেসে গড়িয়ে পড়ে। চারজনেই হেসে ওঠে। এরপর তারা চারজন মিলে ধীরে ধীরে নিচে নামে নাশতা করতে। আজ তো পয়লা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব। আর উৎসব মানেই বাঙালির ঘরে বাঙালিয়ানার গন্ধে ভরা খাবার টেবিল। ডাইনিং টেবিল সাজানো, পান্তা ভাত, ইলিশ ভাজা, আলু ভর্তা, কাঁচামরিচ আর লেবু। ঘ্রাণেই যেন পেট ভরে যায়। চার বান্ধবী টুকটাক গল্প করতে করতে হেসে হেসে একসাথে টেবিলে বসে। মাশাল্লাহ, কি অপূর্ব লাগছে তোদের। তোদের উপর যেন কারো নজর না লাগায় রে। মেহেরনুর খান আয়াতের কাছে এসে দাঁড়ান। আয়াতের মুখের দিকে তাকিয়ে একটু সময় চুপ করে থাকেন। তারপর আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, মাশাল্লাহ, কত বড় হয়ে গেছে আমাদের সেই ছোট্ট আরু। আজ কি সুন্দর লাগছে তোকে আজ। বলেই আয়াতের কপালে এক টুকরো মমতার চুমু আঁকেন। আয়াত একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। নাশতা শেষে সবাই একে একে উঠে দাঁড়ালো। চার বান্ধবী সারা, রাফা, তুবা আর আয়াত রিকশা ডেকে রওনা দিল কলেজের পথে। রিকশার চাকা ঘুরতে ঘুরতে চারপাশের বৈশাখী আমেজ যেন আরও গভীর হয়ে উঠল। পথঘাটে মানুষের মেলা। কেউ লাল সাদা পাঞ্জাবি পরে গলায় গামছা জড়িয়ে মুখে হাসি মেখে হেঁটে যাচ্ছে। কেউ হাতে রঙিন হাতপাখা, মাথায় ফুলের মালা গুঁজে কাঁচা কাঁচা হাসি দিচ্ছে। এই জায়গাটা দেখলে কেন জানি ছোটবেলার বৈশাখ মনে পড়ে যায়। মা হাত ধরে টেনে নিয়ে যেত, মাথায় ফুল গুজে দিত। কলেজে যেতে যেতে ঘড়ির কাঁটা ৮টা ছুঁয়ে ফেলল। রাস্তার ধারে হঠাৎই চোখে পড়ল অন্য একটি কলেজ থেকে শোভাযাত্রা বেরিয়েছে। তারা মাথায় করে রঙিন মুখোশ, হাতে আলপনা আঁকা ব্ল্যাকার্ড আর বর্ণির পটচিত্র। চারপাশে ঢোলের তালে তালে তারা এগিয়ে চলেছে। এসো হে বৈশাখ গানের তালে মেতে উঠেছে সবাই। আয়াত মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কলেজে পৌঁছেই আয়াতদের চোখে পড়ে কলেজ মাঠে তখন সাজ সাজ রব। পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার প্রস্তুতি চলছে। ছেলেমেয়েরা সবাই লাল সাদা পোশাকে সেজে এসেছে। কারো হাতে পটচিত্র, কারো মুখে আলপনা। মাঠের একপাশে দাঁড়িয়ে আছে মুখোশ, সাপের মতো বাঁকানো প্যাঁচানো ব্যানার আর বড় বড় রঙিন পুতুল। আয়াত, সারা, রাফা আর তুবা তাদের বিভাগের সঙ্গে যোগ দেয়। সবার মুখে আনন্দের আলো। তালপাতার পাখা হাতে নিয়ে আয়াত হেঁটে চলে শোভাযাত্রার সামনে। সঙ্গে বাজছে ঢাক ঢোল আর গানের তালে সবাই গলা মিলিয়ে গাইছে। শোভাযাত্রা শেষে কলেজ প্রাঙ্গণে জমে উঠেছে বৈশাখী অনুষ্ঠান। রঙিন কাগজের ঝালর আর আলপনার ছোঁয়ায় সাজানো মঞ্চটা যেন বসন্তের কোলে বসে থাকা এক টুকরো স্বপ্ন। দর্শকদের আসন প্রায় ভরে গেছে। শিক্ষক শিক্ষিকারা সামনের সারিতে, পাশে বন্ধুবান্ধব আর অভিভাবকদের উৎসুক ভিড়। এবারের বৈশাখী অনুষ্ঠানটি একটু ব্যতিক্রমধর্মী। কলেজের ইতিহাসে এই প্রথমবারের মতো আমন্ত্রণ জানানো হয়েছে সকল প্রাক্তন মেধাবী শিক্ষার্থীকে, যারা একসময় এই মঞ্চে নিজেদের প্রতিভা দেখিয়ে গিয়েছে। স্টেজের সামনের সিটে রয়েছেন কলেজের অধ্যক্ষ, আর তার একপাশে বসে আছেন আবরার খান ফাহাদ। আবরার খান ফাহাদ একটা নাম যেটা কলেজের ইতিহাসে আজও সম্মান আর গর্বের প্রতীক। তিনি ছিলেন এক অসাধারণ মেধাবী ছাত্র। শ্রেণীকক্ষে তার উপস্থিতি যেমন সবার চোখে পড়ে, তেমনি সহপাঠীদের মাঝেও ছিল ভীষণ জনপ্রিয়। শুধু বইয়ের পাতায় নয়, কণ্ঠে ছিল স্পষ্ট উচ্চারণ, চোখে ছিল স্বপ্নের দীপ্তি। শিক্ষক শিক্ষিকাদের কাছে সে ছিল অতি প্রিয়, কারণ তার মধ্যে ছিল শুদ্ধতা, নিষ্ঠা আর দায়িত্ববোধ। আজ তিনি একজন সফল হার্ট সার্জন, আবার এই কলেজের শিক্ষকও। হাজারো হৃদয়ের চিকিৎসক তিনি, যিনি শুধু রোগ নয়, মনও ছুঁয়ে যান তার ব্যবহার আর ভালোবাসায়। যথারীতি অনুষ্ঠান শুরু হয়। প্রথমে কিছু বক্তব্য দেন কলেজের ইংলিশ স্যার। তার চোখে একরাশ সংশয়। যদিও সে অনেকবার শুনেছে আয়াত খুব ভালো নাচে, কিন্তু কখনো দেখা হয়ে ওঠেনি তার। হঠাৎ গান বেজে ওঠে। ফাহাদ যেন চমকে ওঠে, চোখ চলে যায় মঞ্চের দিকে। আয়াতকে দেখে মুহূর্তেই থমকে যায় সে। লাল পাড়ের সাদা শাড়িতে আয়াতকে অসম্ভব সুন্দর লাগছে। চুলে বেলি ফুলের মালা, কপালে ছোট্ট লাল টিপ আর চোখে টানা কাজল। ফাহাদ মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। সময় থমকে আছে যেন। কিন্তু হঠাৎ গানের তাল বাড়তেই ধ্যান ভাঙে ফাহাদের। সে চোখ সরিয়ে নিতে চায়, কিন্তু পারে না। হঠাৎ বেজে ওঠে বাজেরে বাজে ঢোল আর ঢাক, এলোরে পহেলা বৈশাখ। গানের তালে যেন কেঁপে ওঠে চারপাশ। আর ঠিক তখনই নাচ শুরু করে আয়াত। তার প্রতিটি ভঙ্গিমা,
প্রতিটি বাঁক যেন ছুঁয়ে যাচ্ছে দর্শকদের হৃদয়। আজ কৃষ্ণচূড়ার ডালে ঢেকেছে লালে লালে সেই রং হৃদয়ে ছড়াক। বাতাসে ছড়ালো সুগন্ধ, এ মনে এনে দিল ছন্দ। আয়াতের হাতের দোল, পায়ের মুদ্রা আর চোখের ভাষায় যেন ফুটে উঠছে অন্যরকম মুগ্ধতা। সেই ছন্দে ছন্দে সুখে আনন্দে সব ব্যথা ধুয়ে মুছে যাক। জেগেছে আজ সারা দেশটা, প্রাণেরই মেলাতে সে রেশটা। ফাহাদ তাকিয়ে থাকে হতবাক হয়ে। এই আয়াত, এই সে যে সবসময় দুষ্টামিতে ব্যস্ত, সেই আজ মঞ্চে যেন এক কাব্য। আজ বলছে মন তো, মনে আনন্দ, এই আশা ভালোবাসা থাক। বাজেরে বাজে ঢোল আর ঢাক, এলোরে পহেলা বৈশাখ। নাচ শেষ করে আয়াত যখন ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছিল শাড়ির আঁচল ঠিক করতে, ঠিক তখনই হঠাৎ পেছন থেকে এক শক্ত হাত তাকে টেনে নেয়, আর চোখের পলকে এক চার এসে পড়ে তার গালে। তার চোখ ছানা বড়া হয়ে যায়। সে তাকিয়ে দেখে ফাহাদ ভাই। সে কিছু বলার আগেই আরেকটা চার। ফাহাদের চোখে আগুন। সে গর্জে ওঠে। কলেজে নাচতে আসিস না, ছেলেদের নিজের শরীর দেখে আকর্ষণ করতে আসিস। আয়াত থমকে যায়। ফাহাদ ভাইয়ের কথাগুলো তার বুকে চাকুর মতো গেঁথে যায়। তার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ে, ঠোঁট কাঁপে, কিন্তু একটাও কথা বের হয় না মুখ থেকে। সে চোখ নামিয়ে মাথা নিচু করে দৌড়ে চলে যায় ওয়াশরুমে। ওয়াশরুমে ঢুকেই দরজা বন্ধ করে দেয় আয়াত। দেয়ালে হেলে পড়ে চুপচাপ কাঁদতে থাকে। তার যেন বুক ফেটে যাবে। শাড়ির উপরেই মাথা গুজে ফেলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। তার মনে জমে থাকা এক আকাশ প্রশ্ন, এক সমুদ্র অভিমান। নিজের মনে ফিসফিসিয়ে বলে ওঠে, কেন ফাহাদ ভাই, কেন আপনি বারবার আমার সঙ্গে এমন করেন? আমি কি করেছি আপনার? এই কথাটুকু বলতেই আবার সে কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর খুব ধীরে নিজেকে সামলায় সে। শাড়ির ভাঁজ ঠিক করে নেয়, চুলগুলো হাত দিয়ে পেছনে গুজে নেয়। চোখে মুখে ঠান্ডা পানি দেয়, যাতে কেউ বুঝতেই না পারে যে কিছু হয়েছে। ওয়াশরুম থেকে বের হতেই দেখে ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সারা, তুবা আর রাফা। তিনজনের চোখে গভীরভাবে তাকিয়ে আছে। তাদের চোখ মুখ কুঁচকে আছে চিন্তায়। কি রে, কি হয়েছে তোর? মুখ এত ফ্যাকাশে কেন? চোখ লাল হয়ে আছে কেন? আয়াত, কি হয়েছে তোর? আয়াত এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকল, তারপর নিচু গলায় কষ্টটাকে গিলে ফেলে বলল, আমার শরীরটা ভালো লাগছে না রে, প্রচণ্ড মাথা ধরেছে, বাড়ি যাব আমি। আর কিছু বলার সুযোগ না দিয়ে সে পেছন ফিরে হাঁটা ধরে, চোখ নামিয়ে মাথা নিচু করে। সারা, তুবা আর রাফা হতভাগ হয়ে তার পেছনে তাকিয়ে থাকে। তারা কিছু বলতে পারে না। কলেজের গেট পেরিয়ে একটু এগোতেই হঠাৎ আয়াত থমকে দাঁড়ায়। দূরে গাছের নিচে দাঁড়িয়ে ফাহাদ ভাই একটা মেয়ের সাথে হেসে হেসে কী সব যেন গল্প করছেন। আয়াতের মুখটা মুহূর্তেই গম্ভীর হয়ে যায়। ভেতরটা গনগন করে ওঠে রাগে, নিজের মনে গজগজ করে ওঠে। আমাকে চর মেরে এখন প্রেম আলাপ করছেন? বাহ ফাহাদ ভাই, বাহ। কোনো শব্দ না করে ব্যাগ থেকে ফোনটা বের করে। তাদের দাঁড়িয়ে থাকা হাসি মুখে গল্প করার মুহূর্তটা 2-3টে ছবি তুলে নেয়। তার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। সে ফিসফিসিয়ে বলে, এবার বুঝবেন ফাহাদ ভাই, এই ছবি ফ্যামিলি গ্রুপে দেব, ফুপি, আম্মু, ফুপা সবাইকে দেখাবো। তারপর ফোনটা ব্যাগে রেখে হেঁটে হেঁটে রিকশার দিকে এগিয়ে যায়। আয়াত বাড়িতে ঢুকেই দরজাটা জোরে ঠেলে দেয়, তারপর চিৎকার করে ওঠে, ফুপি আম্মু, ও ফুপি আম্মু, কই তুমি? মেহনুর খান রান্নাঘরের ভেতরে রান্না করছিলেন। তিনি হাতের খুন্তিটা ফেলে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসেন। কি রে, এভাবে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? আজ যেহেতু পয়লা বৈশাখ, সবার ছুটি, বাড়ির সবাই তখন বাড়িতেই ছিল। আয়াতের চিৎকারে সবাই যেন থমকে যায়। আয়াত সবার সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, ফুপি আম্মু, তোমাকে একটা খুব দরকারি কথা বলবো। এমন কথা শুনে তুমি একদম চমকে যাবে। আয়াত একটু থেমে চারপাশে তাকায়। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। সে গলা নামিয়ে নিয়ে আসে, কিন্তু তার মুখে এক রহস্যময় হাসি ছড়িয়ে পড়ে। ফুপি আম্মু, তুমি জানো ফাহাদ ভাই কি করেছে? কি আবার করছে? সব ঠিক তো আয়াত? ফাহাদ ভাই প্রেম করছে ফুপি আম্মু। এক মুহূর্তের জন্য পুরো ড্রয়িং রুমটা যেন জমে গেল। কারো মুখে কোনো শব্দ নেই, শুধু সবার চোখে অবিশ্বাস আর কৌতূহলের ঝিলিক। দেখো, আমাদের ফ্যামিলি গ্রুপে আমি ভাইয়ার গার্লফ্রেন্ডের পিক পাঠিয়ে দিয়েছি। তার মুখে এমন এক বিজয়ীর হাসি। তারপর হেসে হেসে ফুপি আম্মুর দিকে এগিয়ে গিয়ে বলে, চলো ফুপি আম্মু, তোমাকে স্পেশাল কিছু দেখাই। আয়াত ফোনটা মেহনুর খানের হাতে দেয়। স্ক্রিনে একের পর এক ছবি। ফাহাদ একটা মেয়ের পাশে দাঁড়িয়ে, দুজনের মুখে মিষ্টি হাসি। কখনো মেয়েটা হেসে মাথা নিচু করছে, কখনো চোখে চোখ রেখে কথা বলছে।
দেখো ফুপিয়াপু, দেখো কি সুন্দর লাগছে ওদের একসাথে। মেয়েটা দেখতে অনেক মিষ্টি তো। আয়াত এবার আর ধৈর্য রাখতে পারল না। সে একটু সামনে ঝুঁকে গলা নামিয়ে বলে, ফুপিয়াম্মু জানো, ফাহাদ ভাই নাকি বিয়ে করবে এই মেয়েটাকে। কি বলছিস তুই, সত্যি? আয়াত গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ল। হ্যাঁ ফুপিয়াম্মু, আমি আজ নিজে শুনেছি। সে নাকি লজ্জায় তোমাদের কাউকে কিছু বলতেও পারছে না। ফাহাদ বিয়ে করবে আর আমাদের না জানিয়ে বসে আছে? আয়াত জোরে মাথা ঝাঁকিয়ে বলল। এই জন্যই তো আমি চুপ থাকতে পারলাম না। একটু থেমে আয়াত আবার ফিসফিস করে বলল, ফাহাদ ভাই বলেছে তোমরা কেউ তাকে বিয়ের কথা বলো না, তাই সে লজ্জা কিছু বলতেও পারছে না নিজে থেকে। তাহলে বুঝি আমাকে এবার একটু সরাসরি জানতে হবে। আয়াত এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বলল, তুমি একবার শুধু চোখ পাকিয়ে জিজ্ঞেস করবে, ব্যাস সব ফাঁস, আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে ফাহাদ বাড়ি এলে আমি ওকে বিয়ের কথা বলবো, কেমন? আয়াত নিরীহ ভাব এনে মাথা নিচু করে বলল, ঠিক আছে ফুপিয়াম্মু, তুমি যা ভালো বোঝো। এই বলে সে ধীরে ধীরে নিজের রুমের দিকে হাঁটা ধরল। রুমে ঢুকেই আয়াত হালকা করে দরজাটা ঠেলে বন্ধ করে দিল। তারপর খিলখিল করে হাসতে শুরু করে। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। নিজের চোখে চোখ রেখে বলে, আমাকে চর মারা, তাই না ফাহাদ ভাই? এবার বুঝবে না আয়াত আসলে কি জিনিস। হ্যাঁ। এরপর শাড়িটা খুলে গুছিয়ে বিছানার এক কোণে রাখতেই আয়াত এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে। উফ, এই গরমে শাড়ি পরে মনে হচ্ছিল ভাজা হয়ে যাচ্ছি। এবার একটু স্বস্তি নেই। সে ধীরে ধীরে ওয়াশরুমে ঢুকে পড়ল। ঠান্ডা পানি ছিটকে গায়ে পড়তেই চোখ বুজে ফেলল আয়াত। শরীর আর মন দুটোই যেন হালকা হয়ে গেল এক নিমিষেই। এক মুহূর্তের জন্য যেন সব উত্তাপ, সব ক্লান্তি দূরে মিলিয়ে গেল। আয়াতের মুখে ফুটে উঠল প্রশান্তির এক হাসি। কিছুক্ষণ পর ভেজা চুলে ফ্রেশ মুখে আয়াত বেরিয়ে এলো। গোলাপি রঙের জামা পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা তোয়ালে দিয়ে মুছতে মুছতে নিজেই মুচকি মুচকি হাসল। আয়াতের মন এখন বেশ ফুরফুরে, তাই সে গুনগুন করে গান গাইতে গাইতে নিচে নামতে থাকে। নানারে দিল তো দিবি না, প্রেম করে বাস তো নিবি না। প্রেমের এই ঘাবলা কেসে যদি তুই যাস সে ফেসে, পিড়িতের ফাটা বাসে চিপসে যাবি রে। সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই হঠাৎ থমকে দাঁড়ায় আয়াত। তার গলার সুর থেমে যায়। চোখ হঠাৎই গিয়ে পড়ে সোজা সামনে। ফাহাদ ভাই ঠিক সামনে দাঁড়িয়ে আছেন তিনি। কপালের মাঝ বরাবর ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন আয়াতের দিকে। এক মুহূর্তে গলার সুর যেন গিলে নেয়। তারপর বলে, ফাহাদ ভাই, আপনি আপনি এত জলদি আসলেন যে? আয়াত জোর করে মুখে টানটান একটা ক্যাবলা মার্কা হাসি রাখে। কেন, আমার বাড়িতে আসতে হলে তো কি বলে আসতে হবে নাকি? আয়াত মুখ ভেঙচিয়ে ফিসফিস করে জবাব দেয়। আমি কখন এমনটা বললাম? তারপর কোনো কথার জবাব না দিয়ে পাশ কাটিয়ে হেঁটে যায় নিজের মতো। ফাহাদ এক দৃষ্টিতে আয়াতের পেছনের দিকে তাকিয়ে থেকে হালকা গলায় গজগজ করে বলল, কত বড় বাদর হচ্ছে দিন দিন। তারপর এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাথা ঝাঁকিয়ে নিজের রুমের দিকে চলে গেল ধীর পায়ে। এদিকে আয়াত সোজা চলে যায় ড্রয়িং রুমে। একটা নিঃশ্বাস ছেড়ে সোফায় ধপ করে বসে পড়ে। পাশের টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে ফ্যামিলি গ্রুপ খুলে দেখে ছবিগুলোর নিচে বিশাল লাইনের রিয়াকশন, হার্ট, হাহা, লাভ, অবাক। পাশে একটা চোখ টিপা ইমোজি আর বড় সড়ো লাভ ইমোজি। ফোনের স্ক্রিনে আবারও একটা নোটিফিকেশন ভেসে উঠল। বনুরে, তুই একবারে ফাটিয়ে দিয়েছিস। সাথে 3টে আগুন ইমোজি আর একটা মাইক বিস্ফোরণের জিফ। এই শালার দ্বারা আদৌ প্রেম করা সম্ভব? আমি তো মনে করছিলাম ও তো প্রেম করতে গেলে ওর গার্লফ্রেন্ড পালিয়ে যাবে। আর এর নিচে হাসির ইমোজির একেবারে বন্যা। আয়াত এবার আর নিজেকে সামলাতে পারল না। ফোনটা হাতে নিয়ে সোফার উপরে হেসে হেসে একেবারে গড়াগড়ি খায় আর বলে, উফ, এত বিনোদন আমি নিজেও আশা করিনি। অন্যদিকে ফাহাদ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়। মাথা তোয়ালে দিয়ে মুছতে মুছতে ফোনটা হাতে নেয়। হঠাৎ দেখতে পায় মেসেঞ্জারে 28টা নতুন নোটিফিকেশন। সে ফোন হাতে নিয়ে বিড়বিড় করে বলে, এতে আবার কি হইল? সে কপাল কুঁচকে মেসেঞ্জার খুলে ফ্যামিলি গ্রুপে ঢোকে। প্রথমেই চোখে পড়ে ছবিগুলো। তারপর সাদমান, ফায়াজ, সাফফান এক একজনের এক একটা বোমা ফাটানো মেসেজগুলো দেখে তার মুখের ভাব মুহূর্তেই পাল্টে যায়। সে চোখ বড় বড় করে স্ক্রোল করে একটার পর একটা মেসেজ পড়ে আর মনে মনে বলে, এই ছবি কে দিল? এটা আবার কে লিখল? প্রেম করে বাস তো নিবি না? ফাহাদ মেসেজগুলোর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার ভ্রু কুঁচকে যায়, ঠোঁট শক্ত হয়ে আসে। সে মনে মনে হিসেব মেলায়। আয়াতের সেই ক্যাবলা মার্কা হাসি, সিঁড়ি দিয়ে নামার সময় গাওয়া পাগলাটে গান, ফ্যামিলি গ্রুপে ছড়ানো ছবি, সবটুকু যেন হঠাৎ একসাথে স্পষ্ট হয়ে গেল ফাহাদের সামনে।
এই বাউতেরটা আয়া ছাড়ার কি পরে এমন নাটক করতে? সে ধীরে ধীরে ফোনটা রেখে উঠে দাঁড়ায়। একদম শান্ত মুখে গাঢ় চোখে সামনে তাকিয়ে হাঁটা দেয় ফাহাদ। ধীরে ধীরে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ায়। চোখটা একটু এদিক সেদিক ঘোরাতেই দেখে আয়াত ঠিক সামনে সোফায় বসে ডোরেমন দেখছে। চোখ বড় করে টিভির দিকে তাকিয়ে গালটা ভাঁজ করে রেখেছে। মনে হচ্ছে পৃথিবীর সব সমস্যার একটাই সমাধান, নোবিতা এবার কিভাবে বাঁচবে। ফাহাদ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, একটা শব্দও করে না। আয়াত যেন তার উপস্থিতি টেরই পায়নি, একটুও নড়ল না। তুই এখন কার্টুন দেখিস না নাটক করিস? আয়াত ধীরে মুখ ঘুরিয়ে তাকায়, চোখে মুখে মাসুম ভাব, নিঃসন্দেহ বিস্ময়। কি বলেন? আমি তো ডোরেমন দেখছি ভাইয়া। আপনি কিছু বললেন, বুঝলাম না। তার কণ্ঠে এতটাই সরলতা যেন সে কোনোদিন দুষ্টুমি তো দূরের কথা, মিথ্যে কথাও বলেনি। ফাহাদের ঠোঁট কাঁপে, চোখে রাগ। সে আয়াতকে ধমক দিতে যাবে, তখনই হঠাৎ পেছন থেকে মৃদু কিন্তু হাহাকারে ভরা কণ্ঠ ভেসে এলো। ফাহাদ বাবা, তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস, আমি তো পর হয়ে গেছি, তাই এখন আর আমাকে কিছু বলিস না। ফাহাদ থমকে যায়, তার চোখে এক ঝলক বিস্ময় খেলে যায়। সে ধীরে ধীরে ঘুরে তাকায় ছোট মামনির দিকে। প্রেম করছিস তাই বলে বলবি না বুঝি? একবার আমাকে জানালি না তুই, এতটা পর করে দিলি আমায়। ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। ফাহাদের চোখ আরও বড় হয়ে যায়, কপালে গভীর ভাঁজ পড়ে যায় এক নিমিষে। তার গলা কাঁপে খানিকটা। ছোট মামুনি, কি বলছো তুমি? কি প্রেম করছে? আমি? আঞ্জুম খান চোখ নামিয়ে হালকা এক চাপা হাসি টানেন। তার কণ্ঠে এবারও কোনো রাগ নেই, আছে কেবল এক ধরনের অভিমান ভরা মায়া। থাক রে বাবা, আর নাটক করতে হবে না, আমরাও তো আর ছোট নেই, বোঝার মতো বুদ্ধি হয়েছে আমাদেরও। এবার ফাহাদ হালকা রেগে যায়, গলার স্বর ভারী হয়ে ওঠে, কিন্তু তবুও নিয়ন্ত্রণ করে বলে, কি জানো তোমরা? আর কিসের প্রেমের কথা বলছো? এই মুহূর্তেই যেন ঠিক নাটকের মতো ড্রয়িং রুমে একে একে প্রবেশ করে বাকিরা। সাদমান, ফায়াজ, সাফওয়ান, তাদের চোখে কৌতূহল, মুখে চাপা হাসি। এক একজন এমনভাবে এসে দাঁড়ায় যেন চোখের সামনে একটা জমজমাট সিনেমার ক্লাইম্যাক্স চলছে। আয়াত এক কোণে বসে মুচকি মুচকি হাসছে, একবার ফাহাদের দিকে তাকায়, একবার আঞ্জুম খানের দিকে। এই দৃশ্য তার কাছে চূড়ান্ত বিনোদন। হঠাৎ মেহিনুর খান গম্ভীর মুখে নিজের মোবাইল বের করেন। সবাই চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। মেহিনুর খান ধীরে মোবাইলের স্ক্রিন সামনে তুলে বলেন, এই মেয়েকে? এটা তো আমাদের কলেজের ফ্রেন্ড। তুমি ওর ছবি পেলে কোথায়? শুধু কলেজ ফ্রেন্ড, আর কিছু না? তা ফ্রেন্ডের সাথে এইভাবে হেসে কথা বলতে হয় নাকি? একেবারে দাঁত কেলিয়ে ক্যান্ডিড পোজ। তুমি নাকি এই মেয়েটাকে ভালোবাসো, বিয়েও করতে চাও, আর লজ্জায় নাকি বাড়িতে বলতে পারছো না। কে? আমি কেন এই মেয়েকে বিয়ে করতে চাইবো? কে বলেছে এসব? ফাহাদের আর কিছুই বুঝতে বাকি থাকে না। সবকিছু এক সূত্রে মিলিয়ে সে নিশ্চিত এই পুরো নাটকের মূল পরিকল্পনাকারী একমাত্র আয়াত। সে ধীরে ধীরে আয়াতের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, চোখে লালচে রাগ। আয়াতের বাচ্চা। এই কথা শুনেই আয়াত এক দৌড় দেয়। দাঁড়া, আজকে তোকে আমি। বলেই দৌড় লাগায় আয়াতের পিছনে। আয়াত পেছনে একবার তাকিয়ে দেখে ফাহাদ একেবারে আগুন হয়ে আসছে। সেই দেখে সে আরও দ্রুত ছুটতে শুরু করে, আর মনে মনে বলে, ইয়া আল্লাহ, আমি তো শুধু একটু মজা করছিলাম। বলেই ছুটে নিজের রুমের দিকে। রুমের দরজায় পৌঁছে গিয়েই আয়াত দৌড় দিয়ে ভেতরে ঢোকে। তারপর দরজা বন্ধ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে ফাহাদ দরজায় পা গলিয়ে দেয়। ফাহাদ দাঁড়িয়ে, চোখ রক্তবর্ণ, ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। আয়াত পেছনের দিকে সরে যেতে যেতে দেয়ালে ধাক্কা খেয়ে দাঁড়ায়, তারপর বলে, ফাহাদ ভাই, ভুল হয়ে গেছে। ফাহাদ ধীরে ধীরে এগিয়ে আসে, তারপর টেবিল থেকে স্কেলটা তুলে নিয়ে ঠক ঠক করে তার হাতে ঠোকাতে ঠোকাতে বলে, তুই আমাকে ফ্যামিলি গ্রুপে প্রেমিক বানালি, সবার সামনে আমার মারের যে সব নিয়ে খেললি, আর এখন বলছিস ভুল হয়ে গেছে? আয়াত দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে দুই হাতে মুখ ঢেকে বলে, এবারের মতো মাফ করে দিন ফাহাদ ভাই, প্লিজ। মাফ পেতে হলে আগে 100 বার কান ধরে উঠবাস কর, তারপর ভেবে দেখব। আয়াত চোখ বড় বড় করে তাকায়, যেন সে নিজের কান বিশ্বাস করতে পারছে না। হ্যাঁ, মগের মূল্য পাইছেন নাকি যে বললেই হলো? পারবো না আমি। তুই উঠবাস শুরু করবি, না এটা আমি তোর পিঠে চালাবো? আয়াত চোখ বড় বড় করে ফাহাদের দিকে তাকিয়ে থাকে। আয়াতের মনে হচ্ছে সে মাইন্ডগার্ড চিপায় ফেসে গেছে। ফাহাদ ভাই, এবারের মতো মাফ করে দিন। এই যে কানে ধরে বলছি, জীবনের এমন ভুল করবো না আমি। ফাহাদ খাটে বসে দুই পা ঝুলিয়ে স্কেলটা হাতে ঘুরাতে ঘুরাতে বাঁকা হেসে বলে, তুই উঠবাস শুরু করবি না? তুই উঠবাস শুরু করবি নাকি আমি স্কেলটা পিঠে চালানো শুরু করব? বল। আয়াত
হতাশ চোখে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, মুখে জমে থাকা সব রাগে গজগজ করতে করতে মনে মনে বলে, এই ঘাটতারা লোকরে যে ফুপি আম্মু কোথায় পেলো, যা বলবে তাই করেই ছাড়বে। অবশেষে কোনো উপায় না দেখে আয়াত ধীরে ধীরে কান ধরে উঠতে বসতে শুরু করে আর মুখ গোমড়া করে নিজের মনে গজগজ করতে করতে বলে, একবার শুধু এবারের মতো বেঁচে যাই, তারপর আপনারে বোঝাবো আমি ফাহাদ ভাই কত ধানে কত চাল। সে গুনে গুনে উঠবস করে চলেছে। এক সময় গতি কমে আসে, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। প্রায় 15 মিনিট পর আয়াত হাঁপাতে হাঁপাতে ফ্লোরে বসে পড়ে। তার মুখ লাল, চোখে পানি টলটল করছে। ক্লান্ত গলায় বলে, ফাহাদ ভাই, আমি আর পারছি না, আমার পা দুটো একেবারে বিষের মতো ব্যথা করছে, এবারের মতো মাফ করে দিন। সত্যি বলছি, জীবনে আর কোনোদিনও এমন ভুল করব না। মাফ করতে পারি, তবে একটা শর্তে। আবার শর্ত? এবার কি? রান্নাঘরে গিয়ে আমার জন্য 1 কাপ ব্ল্যাক কফি আনবি। আর হ্যাঁ, তারপর আমার সব টি শার্ট ধুয়ে দিবি। সুন্দর করে আয়রন করা চাই, যেন ছকছকে থাকে, বুঝছিস? এটা কি ভাইয়া, আপনি কি আমাকে কাজের বুয়া ভেবেছেন? না, তোকে তো আমি ঘরের বাদর ভাবি, আর বাদরকে শাস্তি দিতে এমন আদেশই সাজে। একদিন আমারও সময় আসবে ফাহাদ ভাই, আর তখন আপনাকে আমি দেখে নিব, কথা দিলাম। সেদিন যখন আসবে তখন দেখা যাবে। এখন যদি শাস্তি থেকে বাঁচতে চাস, তাহলে যা বলেছি তাই কর, নাহলে আবার উঠবস শুরু কর। আর কিছু আছে থাকলে একবারই বলেন, তাও করে দিই। আপাতত আর কিছু মনে পড়ছে না, তবে মনে পড়লে অবশ্যই জানাবো, কেমন? বলেই সে দরজার দিকে হাঁটতে হাঁটতে যায়। তারপর একবার ফিরে তাকিয়ে বলে, আর হ্যাঁ, 5 মিনিটের মধ্যে তোকে আমার রুমে দেখতে না পেলে স্কেলের বাড়ি একটাও নিচে পড়বে না। এই বলে ফাহাদ দরজা দিয়ে বেরিয়ে যায়। আয়াত কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, চোখে বিরক্তি আর ঠোঁট কামড়ে ধরে রাগ চেপে রাখে। মনে মনে গজগজ করতে করতে বলে, এই লোকটা আসলে পাগল, ভাই না একটা যন্ত্রণা সে। সে রাগে রাগে পা ঠুকে ঠুকে রান্নাঘরের দিকে হাঁটতে থাকে, একদম যেন পা দিয়ে পৃথিবী কাঁপিয়ে দেবে। মনে মনে গজগজ শুরু। ব্ল্যাক কফি খাবে, টি শার্ট ধোয়ার অর্ডার দেবে, আমি বুঝি ওর বাসার কাজের মেয়ে? হ্যাঁ। এক হাতে মগ তোলে, আরেক হাতে কেটলিতে পানি বসায়। মুখ গোমড়া, চোখে মুখে এক রাশ বিরক্তি নিয়ে সে কফি বানাতে শুরু করে। আর মুখে মুখে ফাহাদ ভাইয়ের নামে গালির ফুল জুড়ি ছুটে। ফাহাদ ভাইয়ের মতো লোকেরা দুনিয়ায় জন্মায় কি করে? এক একটা চলন্ত শয়তানের কপি। তারপর একটু থেমে দাঁতে দাঁত চেপে বলে, একদিন যদি সুযোগ পাই, একটা মাত্র দিন, আমি এমন প্রতিশোধ নেব। ঠিক তখনই পিছন থেকে এক চেনা কণ্ঠস্বর ভেসে আসে, কিরে, তুই এই অসময় রান্নাঘরে কি করছিস? হকচকিয়ে যায় আয়াত। হাতের মগটা প্রায় পড়ে যাচ্ছিল, কোনো রকমে ক্যাচ ধরে। সে গম্ভীর মুখে ধীরে ঘুরে দাঁড়ায়, তারপর জড়ানো গলায় বলে, কিছু না, মানে ফাহাদ ভাইয়ের জন্য কফি বানাই। এই সময় ফাহাদ তোরে আবার কফি বানাতে বলছে? জুলুম করছে আমার উপর, আমার মতো নিরীহ শিশুপে জুলুম শুরু করেছে সে। বলেই সে ধোঁয়া ওঠা কফির মগ নিয়ে চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে যায়। আয়াত মনে মনে বলে, এই কফির গন্ধ যতটা তেতো, তার চেয়েও তেতো আপনি ফাহাদ ভাই। সে ফাহাদের রুমের দরজায় গিয়ে দাঁড়ায়, মনের মধ্যে একটা লম্বা নিঃশ্বাস নেয়। তারপর সরাসরি ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেলে। ফাহাদ খাটে বসে ল্যাপটপে কিছু টাইপ করছিল। আয়াতকে দেখে চোখ তুলে মুচকি হেসে বলে, বাবা, এত জলদি চলে আসলে? আমি তো ভাবলাম 5 মিনিটে না আসলে আবার স্কেল। আয়াত মুখে হাসি এনে বলে, এ নিন আপনার প্রিয় ব্ল্যাক কফি, খেয়ে উদ্ধার করুন আমায়। বলেই টেবিলের উপর মগটা রাখে। ভালো, এবার যা, ওয়াশরুমে গিয়ে দেখ আমার সব টি শার্ট আছে, সবগুলো সুন্দর করে ধুয়ে দেবে ঠিকঠাক করে। আয়াত হঠাৎ থেমে দাঁড়ায়, তারপর চোখ বন্ধ করে গভীর এক নিঃশ্বাস নেয়। মনে মনে বলে, আর কত কফি বানালাম, উঠবোস করলাম, এখন জামা ধুবো? এইটা ভাই ভাই না জম আবার। তবুও আয়াত কিছু না বলে মাথা ঝাঁকায়। তারপর ধীরে ধীরে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। তার হাঁটার ভঙ্গিতে বিরক্তি না রাগ মেশানো। আয়াত মনে মনে গজগজ করে বলে, এখন তো আপনার সময় ফাহাদ ভাই, তাই আমার সাথে যা খুশি তাই করছেন। ঠিক আছে, যত করছেন সবই লিখে রাখছি মনে মনে। দিন আমারও আসবে, তখন এক এক করে সব সুদে আসলে ফিরিয়ে দেব, একটাও ছাড়বো না। ওয়াশরুমের দরজা খুলে ভেতরে ঢোকে। ফাহাদের গাদা গাদা টি শার্ট দেখে আয়াতের মুখ কুঁচকে যায়। আয়াত মনে মনে গর্জে বলে ওঠে,
আবার এগুলো ধুতে হবে। শালা একবার যদি সুযোগ পাই আপনাকেও ধুয়ে দেবো ফাহাদ ভাই। সে দাঁত চেপে ভ্রু কুঁচকে এক এক করে সব কাপড় পানিতে চুবিয়ে ঘষতে থাকে। সব কাপড় রোদে শুকাতে দিয়ে আয়াত ছাদে এক পলক দাঁড়ায়। আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নেয়। তার শরীর নিস্তেজ, ক্লান্তিতে তার চোখ ঝাপসা হয়ে আসে। হাত পা কাঁপছে, কিন্তু সে কাঁপতে কাঁপতেই নিচে নামে। নিজের রুমে ঢুকে দরজাটা নিঃশব্দে টেনে দেয়। বিছানায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথে একটা আহ শব্দ ছুটে বেরিয়ে আসে তার ঠোঁট ফাঁক দিয়ে। চোখ বন্ধ করেই আয়াত ফিসফিসিয়ে বলে, আজকের দিনটা আমি কখনো ভুলবো না ফাহাদ ভাই। সময় হলে সব সুদে আসলে ফেরত দেবো, একটাও ভুলবো না। বিড়বিড় করতে করতে সে ঘুমিয়ে যায়। বিকাল 5টা। খানবাড়ির সামনের রাস্তায় একটা গাঢ় নীল গাড়ি এসে থামে। গাড়ি থেকে প্রথমে নামে সৌরভ চৌধুরী, তার পাশে নামছে তৃণা চৌধুরী। আসার আগে একবার কল করে আসবি তো? বেস্ট ফ্রেন্ডের বাসায় আসার লাগে কে কল করে আসে শুনি? আর তুই কি আমাদের সারাদিন বাইরে দাঁড়িয়ে রাখবি, না ভেতরেও ঢুকতে দিবি? আয় ভেতরে আয়। ওরা সবাই ঘরে ঢুকে পড়ে। আনিসা আর আঞ্জুম খান মিলে নাস্তা রেলি করতে ব্যস্ত হয়ে পড়ে। এই সময় আরও নিচে নামছিল এক গ্লাস পানি নিতে। হঠাৎ চোখে পড়ে ড্রয়িং রুমে বসে আছেন তার মামা আর মামনি। সে এক দৌড়ে ছুটে গিয়ে তৃণা চৌধুরীকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো মামুনি? এতদিন পরে আমার কথা মনে পড়ল তোমার? তোর কথা তো আমার রোজ মনে পড়ে রে মা, তাই তো ভাবছি এবার একেবারে আমার বাসায় নিয়ে যাব তোকে। মামুনি, তুমি না এমনি এমনি কেউ কাউকে নিয়ে যেতে পারে নাকি? তখনই সৌরভ চৌধুরী এগিয়ে এসে মোজাম্মেল খানের পাশে বসে বলেন। মোজাম্মেল খান অবাক হয়ে চেয়ে থাকেন কিছুক্ষণ, তারপর হেসে বলেন, এইটা আবার হয় নাকি ভাই? কেন হবে না ভাই? আমি তো আজ এসেছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, আমাদের সাফওয়ানের জন্য আরুর হাত চাইতে। নিজের মেয়ে বানিয়ে নিয়ে যেতে চাই ওকে। কি যে বলো ভাবি, এমনটা আবার হয় নাকি? হঠাৎ করে এমন প্রস্তাব? কেন হবে না বলো তো? তোমাদের কি আমার ছেলে সাফওয়ান পছন্দ না? আহা ভাবি, আমাদের সাফওয়ানের মতো ছেলেকে অপছন্দ করবে কে? কিন্তু সেই সময় সৌরভ চৌধুরী আরুর দিকে তাকিয়ে ধীর গলায় বলেন, তাহলে তো আর কোনো সমস্যা নেই। তারপর আরুর দিকে তাকিয়ে বলেন, আরু মা, তুই একটু ওপরে যা। আরু সরাসরি উঠে যায় ওপরের দিকে। দেখেন ভাই, আরুর হয়তো এখনো কাউকে পছন্দ নেই, কিন্তু সাফওয়ানের তো কারো পছন্দ থাকতে পারে। সে কি রাজি হবে এ বিয়েতে? সাফওয়ান নিজেই তো বিয়ের জন্য আমাদের কাছে আসতে বলেছে। সে আরুকে পছন্দ করে, আর তাই আমরা সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ভাই, আমার কোনো আপত্তি নেই। যেহেতু ছেলে মেয়ে দুজনেই রাজি, আর সাফওয়ানও ভালো চাকরি করে, তাই আমাদের কোনো সমস্যা নেই। আনু, মনে আছে স্কুলে কি বলেছিলাম? যদি তোর আগে ছেলে জন্মায়, আমার মেয়ের সাথে ওর বিয়ে করব, আর যদি আমার আগে ছেলে হয়, তোর মেয়ের সাথে। আজ সেই ইচ্ছে পূরণ হলো, আমরা বেয়াই হয়ে গেলাম। ড্রয়িং রুমটা আনন্দে মুখর হয়ে উঠল। দেখো ভাই, এখন থেকে তুমি আমার সম্বন্ধী হয়ে গেলা। কিন্তু আরুর পড়াশোনা এখনো শেষ হয়নি, এত তাড়াতাড়ি বিয়ে করলে পড়াশোনার কি হবে? আরু আমাদের বাড়ি থেকেই পড়াশোনা চালিয়ে যাবে। ওকে পড়াশোনা ছেড়ে দিতে বলবো আমরা তো না। সবার কথার মাঝে হঠাৎই ড্রয়িং রুমে এসে হাজির হয় ফাহাদ। আজ পয়লা বৈশাখে কলেজ ছুটি থাকায় সে বাসাতেই ছিল। ঘরে ঢুকেই চারপাশের খুশির আমেজ আর কথাবার্তা শুনে একটু অবাক হয় সে। সবাই যে আরুর বিয়ের কথা বলছে। জি আলহামদুলিল্লাহ, ভালো আছে। আরুর বিয়ের কথা ঠিক হয়েছে। তোমার কি কোনো আপত্তি আছে ফাহাদ? আরও যদি খুশি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। মামা, ওর ইচ্ছেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইদিকে আদিবা আর আলিশা দৌড়ে ছুটে যায় আরুর ঘরে। ভেতরে ঢুকেই আরুকে জড়িয়ে ধরে আদিবা বলে ওঠে, আপু, তোমার তো বিয়ে ঠিক হয়ে গেল। সামনের মাসেই তোর বিয়ে রে। আরেকদিকে সবার চিৎকার, কথাবার্তা আর হাসাহাসিতে ঘুম ভেঙে যায় আয়াতের। বিছানা থেকে চোখ কচলাতে কচলাতে সে উঠে আসে আরুর ঘরে। ভেতরে ঢুকে বিয়ের খবর শুনে এক লাফে উঠে দাঁড়ায় আয়াত। ইস, কতদিন পর কারো বিয়ে খাবো, সেই মজা হবে ইয়ার। আয়াত আদিবার কাছে জিজ্ঞাসা করে, কার সাথে আরও আপনার বিয়ে হবে? সাফওয়ান ভাইয়ের সাথে। কি, সাফওয়ান ভাই? আয়াতের চোখ গোল গোল আর মুখ হাঁ হয়ে যায়। হ্যাঁ রে, শুনলাম ভাইয়া নাকি অনেকদিন ধরেই মনে মনে আপিকে পছন্দ করতেন। আজ একেবারে প্রস্তাব নিয়ে হাজির। ইস, আমাকেও যদি কেউ এরকম পছন্দ করতো আর বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হতো, আমি তো নাচতে নাচতে হ্যাঁ বলে দিতাম। ঠিক তখনই পেছন থেকে এক গম্ভীর কণ্ঠে কেউ বলে ওঠে, বিয়ের অনেক শখ হয়েছে তোর, তাই না? আয়াত চমকে ঘুরে দাঁড়ায়। ফাহাদ দাঁড়িয়ে ভ্রু কুচকে তাকিয়ে আছে। আয়াত শুনেই ভয় পেয়ে যায়।
শুকনো মুখে বলেই ফেলে, কে বলেছে আমার বিয়ে করার ইচ্ছে হয়েছে? আমি কিছু শুনিনি। আপনি নিশ্চয়ই ভুল শুনেছেন ভাইয়া। এবার কানের ডক্টর দেখান প্লিজ। এই বলে এক লাফে চলে যায় দৌড়ে। ফাহাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে উঠল নিজের মনে, বাদর একটা, দিনকে দিন বাড়াবাড়ি শুরু করেছে। আমি নাকি ভুল শুনি, একবার হাতের কাছে পাই, তারপর শুনছি কে কানে ভুল শোনে। ফাহাদ ধীরে ধীরে আরুর পাশে এসে বসে। একটুখানি থেমে নরম গলায় বলে, বলু, তোর কি কাউকে পছন্দ আছে? থাকলে আমাকে বল, ভাই তোকে কিচ্ছু বলবে না। ফাহাদ আবার থেমে বলে, তোর কি বিয়েতে কোনো আপত্তি আছে? তুই রাজি না থাকলে বিয়ে হবে না, তোকে জোর করবো না বলু। শুধু একটা কথা বল, তুই কি সত্যিই রাজি? তোমরা যা ভালো বোঝো তাই করো ভাইয়া, আমি কিছু বলবো না, আমার কোনো আপত্তি নেই। ফাহাদ চুপচাপ আরুর মাথায় আলতো করে হাত রাখে। এরপর সে রুম থেকে বের হয়ে নিজের ঘরে যায়। আয়াত এক দৌড়ে নিচে এসে সোজা ত্রিনা চৌধুরীর গলা জড়িয়ে ধরে। কেমন আছো মামুনি? এই তো আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস মা? আমার কথা তোমার মনে আছে তো? এখন তো ছেলের বউ পাইছো, এখন তো আমি আর দরকার নেই তোমার। ভুলে গেছো আমায় না? ওরে বুড়ি, আমি তোকে ভুলে গেছি না তুই আমাকে ভুলে গেছিস? একটা কলও করিস না, একবারও জিজ্ঞেস করিস না মামুনি কেমন আছো। আসলে মামুনি হয়েছে কি জানো, আমি তো কল দিই কিন্তু তোমার ফোনেই কল যায় না। এটা কি আমার দোষ বলো না মোবাইলের দোষ বলো তো? না, একদম না, পুরোপুরি ফোনের দোষ। আয়াত একটুও দোষী না। তার কথা শুনেই সবাই হেসে ফেলে। ঘরজুড়ে ছড়িয়ে পড়ে হালকা হাসির মিষ্টি গন্ধ। ঠিক তখনই আঞ্জুম খান হাতে ট্রে নিয়ে এসে বলেন, এইবার গল্প বাদ দাও সবাই, আগে পেট পূজা করে নাও, নাস্তা নিয়ে এসেছি। সবাই নাস্তা করতে করতে নিজ নিজ মতো করে গল্প করতে থাকে। শালা, তুই আমার ছোট, তবু আগে বিয়ে করে ফেললি, আর আমি এখনো পড়ে আছি একা। তাহলে তুইও করে ফেল, কে মানা করছে বলতো? বিয়ে তো করেই ফেলবো। বলেই এক ঝটকায় আদিবার দিকে তাকিয়ে এক চোখ টিপ দেয়। আদিবা চমকে তাকায়। এক মুহূর্তেই গাল টকটকে লাল হয়ে ওঠে। মাথা নিচু করে দ্রুত ঘরের দিকে চলে যায়। আদিবার পিছু পিছু ফায়াজও চলে যায় তার ঘরে। ফাহাদ ভাই, সবার সামনে ওইভাবে চোখ টিপ দিছেন কেন? কেউ দেখে ফেলে কি হবে? কি আর হতো বল তুই? সবাই তো দেখেই ফেলতো, তারপর তোকে ধরে আমার সাথে বিয়ে দিয়ে দিত, কত মজা হতো। বলেই জোরে হেসে ওঠে। নির্লজ্জ লোক, জানতো আপনি এখান থেকে। ফায়াজ মুচকি হেসে সামনে এগিয়ে আসে। আদিবাকে হালকা জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, যাওয়ার জন্য আমি না শোনা, এসেছি তোর কাছেই থাকবো বলে। আদিবা একটু কাঁপা গলায় আমতা আমতা করে বলে, ফাহাদ ভাই কি করছেন? কেউ দেখে ফেলবে, দরজাটা তো খোলা। ফায়াজ হঠাৎ আদিবাকে ছেড়ে দেয়। মুখে বিরক্তি এনে বলে, দিলি তো একেবারে রোমান্টিক মুডের 12টা বাজিয়ে। বলতো আমি কি তোর মায়ের পেটের ভাই? সারাদিন শুধু ভাই ভাই ভাই, মাথা ধরে যায়। ছোটবেলার অভ্যাস ফাহাদ ভাই, আমি কি করব বলো? আবার ভাই বললি? আজ ভাই ভাই করছি, কাল বাচ্চারা সে আমাকে মামা বলবে, বুঝলি বেয়াদব? আবার একটু থেমে বলে, নেক্সট টাইম ভাই বললে দাঁত ফেলে দেবো একেবারে, বুঝেছিস? এই বলে দরজা খুলে বেরিয়ে যায় ফায়াজ। আর আদিবা দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতে থাকে। সায়াজ চলে যেতেই আদিবা হাসতে থাকে। হঠাৎ করে পেছন থেকে কেউ জড়িয়ে ধরতেই চমকে ওঠে আরু। সাফওয়ান আরুকে জড়িয়ে ধরে বলে, তখন জানি গাড়িতে বসে কি কি বলেছিলি আমাকে? সাদা ইঁদুর, পচা আলু, বাদর, আর কি জানি। আরু এবার আমতা আমতা করে মাথা নিচু করে বলে, আমি তো মজা করছিলাম সাফওয়ান ভাই। সাফওয়ানের চোখ মুহূর্তের আগে লাল হয়ে যায়। সে আরুকে একটু দূরে সরিয়ে গম্ভীর গলায় বলে, কে তোর ভাই? হ্যাঁ, কাকে ভাই বলছিস তুই? আরু চুপ করে যায়। ভয় মেশানো বিস্ময়ে তাকিয়ে থাকে সাফওয়ানের চোখে। সাফওয়ান এবার কণ্ঠ আরও নিচু করে বলে, কয়দিন পর তোর সাথে আমার বিয়ে, সেটা ভুলে গেছিস? না, ভুলিনি। সাফওয়ান এক ধাপ এগিয়ে এসে বলে, তাহলে ভাই বলিস কেন? যদি আবার একবার বলিস, বিয়ের দিনেই তোর মুখে মিসেস সাফওয়ান ট্যাটু করে দেব। আরু মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সাফওয়ান তার দিকে এক ধাপ এগিয়ে এলো। ঠোঁটের কোণে দুষ্টু একটা হাসি। সে হঠাৎই আরুর কানের কাছে মুখ এনে চাপা গলায় বলে, আজ থেকে একটা নিয়ম, ভাই শব্দ নিষিদ্ধ, শুধু বলবি সাফওয়ান। আরু চমকে উঠে এক পা পিছিয়ে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে বলে, কি? না না না, আমি বলতে পারবো না। সাফওয়ান চোখ কুচকে হালকা ভয় দেখানোর ভঙ্গিতে বলে, বলবি না মানে? ঠিক আছে, তাহলে আজই শুরু করি ট্যাটু প্রজেক্ট। বলেই পকেট থেকে কলম বের করে আনলো। না না না, আমি বলছি। সে দুহাত দিয়ে নিজের মুখ ঢাকলো। সাফওয়ান এক পা এগিয়ে এসে আরুর কানের কাছে আবার ফিসফিস করে বল, সাফওয়ান বল। আরু ঠোঁট কামড়ে ধরে কাপা কণ্ঠে বলল, বলছি।
সাফওয়ান। সাফওয়ান বিজয়ী ভঙ্গিতে হেসে বলে। এই তো ভালো বাচ্চা মেয়ের মতো কথা শুনতে শিখছিস। তারপর হুট করে আরুর নাক টিপে ধরে বলে, এখন থেকে রোজ সকালে ঘুম থেকে উঠে বলবি সাফওয়ান আমার রাজা। আরু রেগে গিয়ে সাফওয়ানের বুকের উপর ধাক্কা দিয়ে বলে, আপনি একটা বিরক্তিকর পাগল। সাফওয়ান হেসে হেসে তাকে টেনে আবার কাছে আনলো। ঠিক আছে, আমি পাগল, কিন্তু শুধু তোর জন্য। আরু মুচকি হেসে মাথা নামিয়ে ফেলে। আরুর লজ্জা পাওয়া দেখে সাফওয়ান মুচকি হেসে বলে, এখনই এত লজ্জা পাচ্ছিস আরু সোনা? বিয়ের পর তো কি হবে? বলেই খিলখিল করে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। আরও জলদি ঘরের দরজা বন্ধ করে দেয় আর ভাবতে থাকে এত সময় কি হলো তার সাথে। সাফওয়ান ভাই কি বলে গেল ভাবতেই সে লজ্জায় লাল হয়ে যায়। রাতের খাবার খাওয়ার জন্য সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে। তখন সাফওয়ানের বাবা সৌরভ চৌধুরী বলে সবাই রাজি হয়ে যায়। আয়াত খুশিতে বলে, আপুর বিয়েতে আমরা সবাই ম্যাচিং ড্রেস পরবো, কেমন? আয়াতের কথা শুনে সবাই হেসে ওঠে। আরু লজ্জায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। তার গাল তখন লাল হয়ে আছে। এই দৃশ্যটা চুপচাপ উপভোগ করছিল সাফওয়ান। হঠাৎ করেই সে টেবিলের নিচ থেকে আরুর পায়ে হালকা একটা চিমটি দেয়। আরু কেঁপে উঠে চিৎকার দিয়ে ফেলে। সবার চোখ ঘুরে পড়ে তার দিকে। ত্রিনা চৌধুরী জিজ্ঞেস করে, কি হয়েছে আরু, তুই ঠিক আছিস তো? হকচকিয়ে যায় আরু। এক মুহূর্তে কি বলবে ভেবে পায় না। তারপর বলে, না কিছু না, একটা মশা কামড়ে দিয়েছিল। সবাই হেসে ওঠে। আরু লজ্জায় দ্রুত চেয়ার ছেড়ে উঠে যায় তার রুমে। রাতের খাবার শেষে সবাই বসে গল্পে মেতে ওঠে, কিন্তু আয়াত উঠে পড়ে। সারাদিন ফাহাদ ভাইয়ের দেওয়া সব কাজ সামলে তার শরীর এখন যেন ম্যাজম্যাজ করছে। সে ঘুমাতে যাওয়ার জন্য রুমের দিকে যেতে থাকে, কিন্তু হঠাৎ লক্ষ্য করে ফাহাদ ভাইয়ের রুমের দরজা আধা খোলা। তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি ভেসে ওঠে। সে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে মাথা উকি দিয়ে দেখে রুম ফাঁকা। সে এই সুযোগে রুমে ঢুকে পড়ে। তারপর টি টেবিলের পাশে রাখা জগটা হাতে নিয়ে পুরো খাটে পানি ঢেলে দেয়। তারপর একটা মুচকি হাসি দিয়ে বলে, এবার সারা ভেজা খাটে শুয়ে ঘুমান ফাহাদ ভাই, তাহলে বুঝবেন সারাদিন আমাকে দিয়ে কামলা খাটানোর মজাটা কেমন। বলেই সে মুচকি হাসি দিতে দিতে এক দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। আয়াত দৌড়ে এসে সোজা গিয়ে ঢুকে পড়ে আরুর ঘরে। ঘরে ঢুকেই চুপচাপ গিয়ে আরুর ঘাটে উঠে পড়ে আর চাদর মুড়ি দিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকে। ওয়াশরুম থেকে বের হতেই আরও থমকে দাঁড়ায়। আয়াতকে দেখে বলে, কিরে তুই এখানে কেন? আয়াত মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, আজকে একটু তোমার পাশে ঘুমাই আপু প্লিজ। আর কদিন পর তো তোমার বিয়ে হয়ে যাবে, এরপর আর এমন করে তোমার কাছে ঘুমানো হবে না তো, তাই ভাবলাম আজকে একটু ঘুমাই। আরু আয়াতের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, এত আদর দেখাচ্ছিস, বল কি করেছিস তুই? আমি তোকে খুব ভালো করে চিনি। এমনি এমনি তুই আমার পাশে ঘুমাতে আসবি না তা আমি খুব ভালো করে জানি। বলে আয়াতের কানে একটা হালকা টান দেয়। আর কিছু করি নাই আপু, সত্যি শুধু তোমার কাছে একটু ঘুমোতে এসেছি, তোমাকে মিস করছিলাম বলে, আর তুমি আমাকে এইসব বলছো। ঠিক আছে, চলে যাচ্ছি। আরু আয়াতের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, থাক, তোর এত নাটক করতে হবে না, কোথাও যাওয়ার দরকার নেই, চুপচাপ ঘুমা। বলে লাইটটা বন্ধ করে আয়াতের পাশে শুয়ে পড়ে। আয়াত দেরি না করে আরুকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, এভাবেই তো ভালো লাগে আপু। তারপর কয়েক মিনিটেই আয়াত ঘুমিয়ে পড়ে, মুখে শান্তির হাসি। অন্যদিকে নিচে সবাই গল্প শেষ করে যার যার রুমে চলে যায়। ফাহাদ রুমে ঢোকে রাত 11টা নাগাদ। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই সে আবার উঠে বসে পড়ে। ফাহাদ চোখ কুঁচকে লাইট জ্বালায়। তারপর বিছানার অবস্থা দেখে তার চেহারা বদলে যায়। পুরো খাট জুলে পানি। তার আর বুঝতে বাকি থাকে না কে করেছে এই কাজ। ফাহাদের চোখ লাল হয়ে গিয়েছে। সে বিড়বিড় করে বলে, এই আয়াতের বাচ্চা। বলেই সে রুম থেকে বের হয়ে যায়। আরু সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। রাতে তার ঠিকমতো ঘুম হয়নি, কারণ একবার আয়াত তার পা উঠিয়ে দেয় আরুর গায়ে, আর একবার জড়িয়ে ধরে, তাই ঠিকমতো ঘুম হয়নি তার। ওয়াশরুম থেকে অজু করে বের হয় আরু। সকালে নামাজ পড়ে নেয়। এরপর আয়াতকে ডাকে নামাজ পড়ার জন্য। অনেক চেষ্টার পর আয়াতের ঘুম ভাঙাতে সে সক্ষম হয়েছে। এরপর আয়াত চলে যায় নিজের ঘরে। আরু ঘুমিয়ে পড়ে। ঠিকমতো ঘুম না হওয়ার কারণে মাথা ব্যথা করছে তার। ফজরের নামাজ পড়ে আয়াত ফিরে এসে ভাবল একটু ঘুমিয়ে নি। বিছানায় শরীরটা এলিয়ে দিয়েই 1 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ল। মুখে হালকা হাসি, যেন কোনো সুন্দর স্বপ্ন দেখছে। কিন্তু হঠাৎ ঝপ করে ঠান্ডা পানি গড়িয়ে পড়ল তার মুখে, চুলে, গলায়। ঘুমের ঘোরে আয়াত চিৎকার দিয়ে ওঠে, আম্মু ছটফটা হয়ে গেছে, ঘরে বৃষ্টি পড়ছে আম্মু। কিছুক্ষণ পর সে ঝাপসা চোখে তাকিয়ে দেখে ফাহাদ ভাই হাতে একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। আয়াত রাগে গজগজ করে বলে, ফাহাদ ভাই, আপনি আমার গায়ে সাত সকালে পানি কেন দিলেন? হ্যাঁ,
ফাহাদ ঠোঁটের কোণে এক দুষ্টু হাসি টেনে বলে, কেন দিয়েছে বুঝতে পারিস না? না, বুঝলাম না। ফাহাদ ধীরে ধীরে আয়াতের দিকে এগিয়ে যায়, তারপর তার কানের কাছে মুখ এনে নিচু গলায় বলে, কাল রাতে আমার বিছানায় পানি ঢেলে আমার ঘুম নষ্ট করার শাস্তি এটা। আয়াত চট করে একটু পেছনে সরে গিয়ে কপাল কুঁচকে বলে, সামান্য একটু পানি দিয়েছে তার জন্য আপনি আমাকে এভাবে ভিজিয়ে দেবেন? ফাহাদ ঠান্ডা ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে বলে। তোর কপাল ভালো আমি তোকে পুকুরে নিয়ে ফেলে নাই। সে রুম থেকে বেরিয়ে যায়, আর আয়াত ভেজা কাপড়ে বিছানায় বসে গালি করতে করতে বলে,